হ্যাঁ, এটা আমি জানতাম যে শিউলি সোনালীকে ব্যাপারটার গুরুত্বটা বোঝাতে পারবে। ইয়েস স্যার, সোনালি তো রীতিমতো এক্সাইটেড। হ্যাঁ, কিন্তু বেশি এক্সাইটমেন্ট অনেক সময় সমস্যার সৃষ্টি করে, জানো তো। আসলে আমরা যেটা করছি সেটা তো আমরা লিগালি জাস্টিফাই করতে পারবো না। করছি যেটা সেটা অন্যায় তো বটে। কিন্তু স্যার, তপতির ভালোর জন্য এটুকু তো আমাদের করতেই হবে। তবু তবু মিথ্যেটা মিথ্যেই। সেই জন্য একটা কাঁটা কিরকম খচখচ করেই যাচ্ছে, আমি ঠিক বোঝাতে পারছি না। হ্যাঁ স্যার, আমি ফিল করতে পারছি। যদি সাকসেসফুল হই তাহলে সব ঠিক আছে, আর যদি না হই, যদি এটা মনে হয় যে আমার সন্দেহের কোনো পোক্ত ভীতি নেই, তাহলে ওই ডক্টর বর্ধনার লাহিড়ির সঙ্গে আমার কোনো তফাৎ থাকবে না। স্যার, আপনি তুলনা করার জন্য ওই দুটো নামই পেলেন? তুমি বড্ড একপেশে হয়ে পড়ছো শুভ্রাংশু। ভুল আমারও হয়, ত্রুটি আমারও আছে। আপনার ত্রুটি? নো স্যার, ইটস অ্যাবসার্ড। আচ্ছা শুভ্রাংশু, একটা মানুষ সম্পর্কে তোমার ধারণাটা কি? একটা কমপ্লিট ক্লিন মানুষ হয়, তার কোনো ব্ল্যাক শেড থাকবে না? স্যার, আমি সবার কথা জানি না, কিন্তু আপনার কথা জানি। তুমি দেখছি আমার আত্মসমালোচনা করার সুযোগটুকু দেবে না। আচ্ছা বেশ, শিউলি সম্পর্কে তোমার অভিমতটা কি বলো তো? শিউলি মানে হঠাৎ? এই হঠাৎ করে করা প্রশ্নটার না হয় হঠাৎ করে একটা উত্তর দিলে। হ্যাঁ স্যার, ভালোই তো। ব্যাস, আর কিছু না, শুধু একটা শব্দ। দেখো, একজন সাকসেসফুল ডাক্তারকে শুধু ফিজিওলজিটা বুঝলে হয় না, তাকে সাইকোলজিটা বুঝতে হয়। উইদাউট এনি মেডিসিন তুমি একজন পেশেন্টের রোগ অর্ধেক সারিয়ে দিতে পারো শুধুমাত্র তার মনোমতো কথা বলে। কিন্তু স্যার, শিউলি কি পেশেন্ট? মানুষ তো বটে, তা তো একটা মন আছে। একসঙ্গে এতদিন কাজ করছো, শুধুমাত্র দুটো অক্ষর খরচ করে তোমার চারপাশের মানুষগুলো সম্পর্কে তোমার ইভ্যালুয়েশন শেষ করে দিও না। স্যার, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। চেষ্টা করো, ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ। শিউলিকে বোঝার দায়িত্বটা তো তোমার উপরই বর্তাবে নাকি? এবার খানিকটা পরিষ্কার করতে পেরেছি। আর শুভ্রাংশু দেখো, শুধু মানুষ হিসেবে নয়, মেয়ে হিসেবেও শিউলি আমার তো মনে হয় বেশ ভালো। তোমার কি মনে হয়? আরে আমি তো শুধু তোমার স্যার নই, তোমার দাদাও তো বটে। কথাগুলো একটু ভেবে দেখো। ইয়েস স্যার। ইয়েস স্যার। এটা কিন্তু ভারী অন্যায় কাজ, সেটা আপনি জানেন তো তপতি? হ্যাঁ, মানে আইনত এই টেস্ট করানোটা যে উচিত নয় সেটা জানি, কিন্তু একটা কথা বলবো, আমার না এর জন্য বিমানের উপর একটুও রাগ হচ্ছে না জানেন। মানে এই একটাই ব্যাপার নিয়ে কদিন ধরে এত টেনশন ছিল না বুকের ভিতর, এখন অনেকটা রিলিভ লাগছে। আপনার উনি তাহলে আপনাকে কথাটা বলে নিশ্চিন্ত করে গেছেন? হ্যাঁ, ও তো নিশ্চিত করেই বলে গেল, মানে ডক্টর বর্ধনই বলেছেন ডেফিনেট করেই যে আমার ছেলেই হবে। ভগবান করুন আপনাদের ছেলে হোক, কিন্তু আমি ভাবছি অন্য কথা। অন্য কথা মানে? না মানে আমি বলছি যে এই যে পরীক্ষাটা করে আগেভাগে আপনি জানতে পারলেন আপনার ছেলে হবে, আচ্ছা
এটা যদি মানে উল্টো ফল হতো, মানে ধরুন ছেলে না হয়ে মেয়ে হতো, তাহলে আপনি কি করতেন? সেই জন্যই তো এই পরীক্ষাটা সম্পর্কে আমার বর আমায় আগে কিছু বলেইনি। মানে যদি উল্টো ফল হয়, আমি যদি কান্নাকাটি করি, সেই জন্য আজকে সকালবেলা ডক্টর বর্ধন কনফার্ম করেছেন, তারপরেই আমাকে জানালো। ও আচ্ছা তপতি, আপনি যে আমাকে বিশ্বাস করে সব কথা বলে দিলেন, এটা যদি আমি 5 কান করে দিই? হেমা, সেটা আপনি করতে যাবেন কেন খামোকা? মানে তাতে আপনার লাভ কি? আপনার ভালোর জন্য। মানে ভয় পেয়ে গেছেন? আমি মজা করছিলাম। আচ্ছা, আপনার ক্ষতি করে আমার কি লাভ বলুন তো? গুড আফটারনুন। এখন শরীর কেমন? হ্যাঁ, শরীর তো ভালো আছে, কিন্তু এই হসপিটালে আমাকে আর কতদিন থাকতে হবে বলুন তো? ব্যথা ট্যাথা কিছুই তো উঠছে না। হবে হবে, মেওয়া ফলতে সময় লাগে। যাক তপতি, আমার তোমার সঙ্গে কিছু সিরিয়াস কথা আছে। তোমাকে শর্মিলা কি কিছু বলেছে? না দিদি, আমি তো সেরকম কিছু বলিনি। মানে দাদা তো আমাকে সেভাবে কিছু বলতে বলেনি, তাই আমি ঠিক। ঠিক আছে, ডক্টর রায় আমাকে সব ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। ডক্টর রায় মানে নক্ষত্র রায়? কি হয়েছে আমি তো কিছু বুঝতেই পারছি না। তোমাকে নেফ্রোলজিতে ট্রান্সফার করা হবে। নেফ্রোলজি? কেন? শর্মিলা, তুমি যদি কিছু মনে না করো, একটু বাইরের দিকটা লক্ষ্য রাখবে। আমার সাথে আবার তপতি কথা বলছে, ডক্টর বর্ধন যদি দেখেন তাহলে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনারা কথা বলুন, আমি একটু বাইরে বারান্দায় হাঁটাচলা করি, আর সেরকম বুঝলে আমি আওয়াজ দেব। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সব জানতে পারবে। তার আগে কয়েকটা কথা তুমি মনোযোগ দিয়ে শুনে নাও। আজকালের মধ্যে ডক্টর রায় তোমাকে স্পেশালি ভিজিট করতে আসবেন, সঙ্গে ডক্টর বর্ধনও থাকবেন। তার সামনে তোমাকে কয়েকটা মিথ্যে কথা বলতে হবে। মিথ্যে কথা? কেন? ডক্টর রায়ের প্রশ্নের উত্তরে তুমি অবশ্যই বলবে যে তুমি কিছু খেতে পাচ্ছ না, যা খাচ্ছ সব বমি হয়ে যাচ্ছে, এমনকি জল খেলেও। কেন আমি এটা বলতে যাব কেন? কারণ ডক্টর রায় যাতে ডিক্লেয়ার করতে পারেন যে তোমার রেনাল ফেলিওর হয়েছে। রেনাল ফেলিওর? তা না হলে তোমাকে নেফ্রোলজিতে ট্রান্সফার করা যাবে না। ও, আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু আপনারা কেন আমাকে নিয়ে এত কাণ্ড করছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো তপতি, আমরা যা করছি তা তোমার ভালোর জন্যই করছি। আমাদের উপর ভরসা রাখতে পারো। হ্যাঁ, কিন্তু ইন ডিটেল এক্ষুনি কিছু বলা যাবে না। শুধু এইটুকুই শুনে রাখো যে তোমার সোনোগ্রাফির রিপোর্ট দেখে আমরা এই ডিসিশনটা নিয়েছি। তার মানে ওই রিপোর্টের কারণটা আপনারা সকলে জানতেন? অনেকেই জানতাম, আর এখন আরো অনেকে জানে। কিন্তু বিমান যে বলল। দেখো তপতি, এখন আর কিছু গোপন নেই। জল অনেক ঘোলা হয়ে গেছে। যাতে জল আরো ঘোলা না হয়, আমরা সেই ব্যবস্থাই করছি। তুমি প্লিজ আমাদের, ডক্টর রয়কে একটু কোঅপারেট করো। উনি দেখো তপতি, আমি কিন্তু রিপোর্ট পেয়েছি যে গতকাল রাত 1টা অবধি তুমি গল্পের বই পড়েছো। এটা কিন্তু একদম ঠিক নয়। ডক্টর বর্ধন আসছেন, ফিমেল ওয়ার্ডে ঢুকলেন। ও, তাহলে আমি যাই, ওনার মুখোমুখি না হওয়াই ভালো।
কি ব্যাপার বলেন তো? আমার তো মনে হচ্ছে আপনিও ঘটনাটা জানেন। কি ঘটনাটা একটু বলবেন আমাকে? কিছু জানেন আপনি? জানি কিছু কিছু। না না রঞ্জন, ব্যাপারটাকে এত হালকাভাবে নেওয়া ঠিক আমাদের উচিত হচ্ছে না। হালকাভাবে কি ব্যাপারটাকে নিচ্ছে মামু? সীমার ব্যাপারটা নিয়ে রঞ্জন তো ইতিমধ্যে থানায় ডায়েরি পর্যন্ত করেছে। না না, সেটাই যথেষ্ট নয়। আজকে ভাগ্যের জোরে সীমার কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু যদি ঘটে যেত তাহলে থানায় রিপোর্ট করতে যাওয়াও যা, না করাও তাই। না ঠিকই, এটা ঠিকই। তুমি দেখো মন্দিরা, আমি তো থানায় রিপোর্ট করলাম, কিন্তু পুলিশ কি করলো? কোনো স্টেপ নিল? তো বুঝতেই পারছি না কারা রয়েছে এর পেছনে। না, যারাই থাক তারা কিন্তু পালনের ভালো চায় না, আর সেই জন্যই তারা সীমাকে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে তারা কারা? আচ্ছা রঞ্জন, অভিজিৎ বাবু নয় তো? ব্যাপারটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু এই হয়তোর উপর নির্ভর করে তো কিছু করা যায় না। কারোর বিরুদ্ধে অভিযোগ করতে গেলে তো আমাদের হাতে যথেষ্ট পরিমাণ প্রমাণ চাই। তা না, অভিযোগের চেয়ে সবচেয়ে বড় হচ্ছে দায়িত্ববোধ, সিকিউরিটি। দেখো, তোমরা প্রেরণা থেকে বেরিয়ে এসে পালন করেছ, এবং সেই পালনকে ভালোভাবে মেনটেন করতে গেলে তোমাদের তো সুনির্দিষ্ট কিছু কাজ করতে হবে। হ্যাঁ সেটা তো ঠিকই, আমরা কি করতে পারি সেটা তো বুঝতে পারছি না। দেখো মন্দিরা, করতে আমরা অনেক কিছুই পারি, অনেক কিছুই করার আছে। তুমি বুঝতে পারছো সিচুয়েশনটা কিরকম? পালনের নতুন বাড়ি তৈরি হচ্ছে, সরকারকে আমরা অ্যাপ্লাই করেছিলাম, সরকার থেকে গ্রান্ট আসছে। এই অবস্থায় যদি এরকম একটা ঘটনা ঘটে, আমাদের তো বদনাম হয়ে যাবে। বুঝতে পারছো সেটা? বুঝতে তো পারছি, কিন্তু প্রিকশনটা নেব কি? আমার মনে হয় আমাদের ওই সিকিউরিটিটাকে টাইট করতে হবে। ও সোমনাথের একার দ্বারা সম্ভব নয়। এটা ঠিক বলেছেন আপনি। আমি খুব শীঘ্রই নতুন সিকিউরিটির ব্যবস্থা করছি। সেটা কি এখনই করবে না নতুন বাড়িতে শিফট করার না সময়? না না না, নতুন বাড়ি শিফট করার এই এত অপেক্ষা করা যাবে না, ইমিডিয়েটলি করতে হবে। আরেকটা জিনিস আমি করবো মন্দিরা, এটাও আমি করবো ভাবছি জানেন, সেটা হচ্ছে যে আমি আমার নিজের বাড়ি থেকে এসে না আমি পালনে শিফট করব। আমি পালনে থাকবো এখন থেকে। মানে? না না, ওখানে থাকবো। আপনি বুঝতে পারছেন না, এই ঘটনাটা একবার ঘটেছে, তার মানে এই নয় যে আবার ঘটবে না। অভিজিৎদের এত চট করে ছাড়বে না আমাদের। না না, এটা খুব ওয়াইজ ডিসিশন হচ্ছে না। তুমি সবকিছু ছেড়ে পালনে দরওয়ান হয়ে থাকবে, এটা কি? এভাবে ভাবছেন কেন ব্যাপারটা? না না, তুমি আমার কথা শোনো রঞ্জন। দেখো, তোমার তো একটা বেঁচে থাকা দরকার। আজ না হোক কাল তো তোমার একটা সংসার হবে। আর তুমি সব কিছু ছেড়ে দিয়ে এই অনাথ শিশুদের জন্যে তোমার সমস্ত সুখ দুঃখকে বঞ্চিত করে তুমি ওদের ওখানে পড়ে থাকবে? না না, সেটা হয় না রঞ্জন, সেটা হয় না। হয় আসলে ওদের সঙ্গে থাকতে যে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ওদের কাছে গেলে, ওদের সঙ্গে থাকলে আমি আমার শৈশবটাকে দেখতে পাই। কি বলছো রঞ্জন? এটা কি সত্যি হতে পারে? হতে পারে। ওদেরকে আমি বুঝি, ভীষণ ভালো করে বুঝি। ওদের ছোট্ট ছোট্ট চাওয়া, ছোট্ট ছোট্ট সুখ দুঃখগুলো আমি চিনতে পারি। আমার মতো করে কেউ পারে না, এমনকি মন্দিরাও নয়। কারণ আপনারা হয়তো জানেন না যে আমিও ওদেরই মতো একটা অনাথ আশ্রমে বড় হয়ে উঠেছি। ওদেরকে ভালোবাসি, ওদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। যাক, সব ঠিকঠাক এগোচ্ছে। হ্যাঁ, ডক্টর বর্ধন চলে গেলেন না? হ্যাঁ,
আপনারা যখন কথা বলছিলেন আমার বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করছিল। যাক বাবা, আপনি সব ঠিকঠাক বলেছেন। কিন্তু আমি কি বললাম, কেন বললাম, কিছুই বুঝতে পারছি না জানেন। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না। সোনালি দিদি বললেন না, যা কিছু হচ্ছে সব আপনার ভালোর জন্যই। আর আমার দাদা তো আপনার ব্যাপারে চিন্তা করছেন। দাদা মানে ডক্টর রায়? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কি চিন্তা কর। আচ্ছা, আপনি আপনি তখন বললেন না আপনি অনেক কিছু জানেন, তো ডাক্তার কাকু চলে এলো বলে আর কিছু বলা হলো না। একটু বলবেন আমাকে প্লিজ, কি হচ্ছে? আমি না কিছু বুঝতে পারছি না। শুনুন, আপনাকে কিচ্ছু বুঝতে হবে না। আর আসলে ব্যাপারটা হচ্ছে কি যে সবটাই তো আন্দাজের ওপর ঝুলে আছে। মানে আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। কিসের প্রমাণ, কিসের আন্দাজ, কি হচ্ছে আমাকে একটু বলুন না প্লিজ। দেখুন, কিচ্ছু জানতে হবে না আপনাকে। আর এরকম আপনি করবেন না, এ সময় আপনার এটা করা উচিত না। তবুও দেখুন, আপনি যখন জানতে চাইছেন তখন আমি বলছি। আমি জানি এই কথাটা শুনলে আপনার কিন্তু ভালো লাগবে না, তবুও আসলে আপনার স্বামী না আপনাকে সব ঠিক ঠিক সত্যি কথা বলছে না। তার মানে বিমান মিথ্যে বলেছে আমাকে? শুনুন না, ওটা আপনার রিপোর্টে ছিল যে ছেলে হবে, তাই তো? হ্যাঁ, ডাক্তার কাকু তো বিমানকে তাই বলেছে। ওটা ভুল, ভুল। ওই রিপোর্টটা ভুল। তার মানে আমার আবার মা। এই দেখুন, দেখলেন তো? এই জন্য আমি কিছু বলতে চাইছিলাম না। হ্যাঁ, আপনি কষ্ট পেলেন তো? আমার আবার আবার মা। দেখুন, আসলে আমরা মেয়েরা তো বোঝা, তাই না? কিসের বোঝা? কেন বোঝা? আপনি মেয়ে নন? আমি মেয়ে নই বলুন? মেয়েরা কেন বোঝা? মেয়েরা তো সব কাজ করে, মেয়েরা তো সব পারে। কিন্তু আমার শাশুড়িকে আমি এটা কিছুতেই বোঝাতে পারি না। আর ওই জন্য উনি সবসময় খালি নাতি নাতি করে। কিন্তু বিমান তার মানে জানে, সব জেনে আমাকে মিথ্যে বলল। কেন মিথ্যে বললো বলুন তো? এই মিথ্যেটা তো বেশি দিন টিকবে না, না? কয়েকদিন পরেই তো সব জানাজানি হয়ে যাবে। বলে কেন আমাকে মিথ্যে বললো বিমান? ওই ওই কেনার উত্তরটাই তো দাদা আসলে আসলে দাদা একটা অন্য ভয় পাচ্ছে। অন্য ভয় মানে? কি ভয়? অন্য কি বলুন না আমাকে। দেখুন, আমি না আসলে আমি তো ঠিক এই ব্যাপারগুলো জানি না। তবে আপনার স্বামী ডাক্তার বর্ধনের সঙ্গে একটা অন্য কোনো ব্যাপারে ভাবছে। অন্য ভাবনা? ওরা কি চক্রান্ত করছে আমার সঙ্গে? হিমা, এটা আপনি ভাবছেন কেন? চক্রান্ত হতে যাবে কেন? উনি তো আপনার স্বামী। বিমান কি বাচ্চা টার্মিনেট করার কথা ভাবছে? সেই জন্যেই আপাতত মিথ্যে বলে আমাকে সান্ত্বনা দিচ্ছে। কি হলো? আপনি আপনি কি ভাবছেন? ভাবছি আমার অবস্থাটা অনেকটা মহাভারতের অর্জুনের মতো হয়ে গেছে জানেন।
আমার লড়াইটা আমার আমার নিজেদেরই লোকের সঙ্গে লড়তে হবে।